দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ ভাগ। জাপান তখন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আকাশে প্রতিদিন শত্রুপক্ষের বিমান, শহরের বিভিন্ন স্থানে আগুন, এতে করে মানুষের মনে পরাজয়ের অন্ধকার নেমে এসেছে। এই ভাঙা সময়ের মাঝে আমরা দেখি এক তরুণ পাইলট যার নাম কোইচি শিকিশিমা। সে এমন এক সৈনিক যার কাজ ছিল শত্রুর যুদ্ধজাহাজে নিজের বিমান নিয়ে আশ্রে পড়া, অর্থাৎ নিজের প্রাণ দিয়ে শত্রুকে ধ্বংস করা। কিন্তু শিকিশিমা সেই কাজ করতে পারে। মৃত্যুকে আলিঙ্গন করার বদলে সে বেছে নিয়েছিল বেঁচে থাকা, আর সেই বেঁচে থাকাই তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। কিছুদিন পর আমরা দেখতে পাই সে তার ক্ষতিগ্রস্ত বলে দাবি করা বিমান নিয়ে ওডো দ্বীপে অবতরণ করে। সেখানে ছিল ছোট এক সামরিক ঘাঁটি, কয়েকজন মেকানিক আর সামান্য নিরাপত্তা ব্যবস্থা। দ্বীপে থাকা মেকানিক বিমান পরীক্ষা করে দেখে কোনো যান্ত্রিক ত্রুটি নেই, আর তখনই তার সন্দেহ হয়। সে সরাসরি শিকিশিমাকে জিজ্ঞেস করে, তুমি কি মিশন থেকে পালিয়ে এসেছো? কিন্তু শিকিশিমা এ প্রশ্নের উত্তর দিতে পারেন। আর সেই রাতেই দ্বীপে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। সমুদ্রের ধারে অস্বাভাবিক শব্দ শোনা যায়। কিছু সৈনিক লক্ষ্য করে পানির নিচে অদ্ভুত নড়াচড়া, আর তীরে উঠে আসছে অসংখ্য মৃত মাছ। দেখে মনে হচ্ছিল যেন গভীর সমুদ্রের তলদেশে কিছু বিশাল দেহ নড়ে চড়ে উঠে। রাত যত গাঢ় হচ্ছে, শব্দ তত বাড়ছে। হঠাৎ মাটি কেঁপে ওঠে। অন্ধকার চিরে উঠে আসে এক বিশালাকার প্রাণী, নাম গড। তার শরীর পাহাড়ের মতো, চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। আর তখনই দ্বীপে শুরু হয় তাণ্ডব। সৈনিকরা দৌড়াতে থাকে, কেউ কেউ ছোট একটা বাংকারের ভেতরে আশ্রয় নেয়। তাচিবানা জানতো শিকিশিমার বিমানে রয়েছে শক্তিশালী অস্ত্র, তাই সে চিৎকার করে শিকিশিমাকে বলে তার বিমানটি চালু করে মেশিন গান দিয়ে গুলি চালাতে। সঠিক সময় গুলি চালাতে পারলে হয়তো প্রাণীটিকে থামানো যেত। শিকিশিমা বিমানে ওঠে, ইঞ্জিন চালু করে, গডজিলাকে লক্ষ্য করে বন্দুক তাক করে, কিন্তু ট্রিগার টানতে পারছিল না। তার হাত কাঁপতে থাকে, চোখের সামনে বিশাল দানব আর মনে যুদ্ধক্ষেত্রের ভয়। মুহূর্তে দ্বিধায় সব শেষ হয়ে যায়। গডজিলা একে একে মেকানিকদের হত্যা করে। তাচিবানা কোনোভাবে বেঁচে যায়, কিন্তু তার সহকর্মীরা সবাই মারা যায়। পরের দিন সকালে শিকিশিমা দেখে তার চারপাশে লাশ। তাচিবানা মৃতদেহগুলো জড়ো করছে, তার চোখে ক্ষোভ আর ঘৃণা। সে শিকিশিমাকে দোষ দেয়, যদি সে গুলি চালাতো এত মানুষ মরতো না। সেই মুহূর্তেই শিকিশিমা বুঝতে পারে সে একজন কাপুরুষ। তার ভয়ের কারণে অন্যরা প্রাণ হারিয়েছে। এই অপরাধবোধ তার হৃদয়ে স্থায়ী হয়েছে। কিছুদিন পর সে টোকিওতে নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু সেখানে আর বাড়ি নেই। যুদ্ধের বোমায় সব ধ্বংস। তার বাবা মা মারা গেছে। প্রতিবেশী এক মহিলা সুমিকো তাকে দেখে কঠোর ভাষায় বলে, তোমরা যদি সত্যিকারের কামিকাজে হতে হয়তো দেশটা জিততো। তোমাদের ভীরুতার কারণেই আমরা হেরেছি। এই কথাগুলো শিকিশিমার ভেতরটা ভেঙে দেয়। সে ভাবে সত্যি যদি সে মিশনে মারা যেত তাহলে অন্তত এই অপমান শুনতে হতো না। একদিন সে বাজারে দেখে এক তরুণীকে কিছু লোক তাড়া করত। হঠাৎ সে শিশুটিকে শিকিশিমার হাতে দিয়ে দৌড়ে পালায়। শিকিশিমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর মেয়েটি ফিরে আসে। তার নাম নরিক। সে জানায় শিশুটি তার নিজের নয়, এক মৃত মাতাকে শিশুটির দায়িত্ব দিয়ে গিয়েছে। লোকেরা ভুল বুঝে তাকে চোর ভাবছিল। শিকিশিমা চাইলেই চলে যেতে পারে, কিন্তু যায় না। শেষ পর্যন্ত সে নরিকো আর শিশুটিকে নিজের ভাঙা বাড়িতে আশ্রয় দেয়। ছোট মেয়েটির নাম আকিকো। যুদ্ধোত্তর জাপানে খাবারের অভাব চরম। সুমিকো প্রথমে শিকিশিমাকে তিরস্কার করলেও শিশুটির জন্য একটু চাল, ডাল আর দুধ দেয়। সে বলে, এটা বাচ্চার জন্য, তোমার জন্য নয়। ধীরে ধীরে এক অদ্ভুত পরিবার গড়ে ওঠে। শিকিশিমা বাইরে কাজ খোঁজে। অবশেষে সে একটি বিপজ্জনক কাজ পায়, সমুদ্রের ভাসমান মাইন নিষ্ক্রিয় করা। কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু ভালো পারিশ্রমিক দেয়। তার সহকর্মী হয় ক্যাপ্টেন হাতো, ডক্টর নোডা এবং এক তরুণ নাবিক মিজুশিমা। তারা কাঠের নৌকায় সমুদ্রে যায়, মাইন কেটে ভাসিয়ে তোলে, তারপর দূর থেকে গুলি করে বিস্ফোরণ ঘটায়। কাজটি বিপজ্জনক হলেও শিকিশিমা ধীরে ধীরে সাহস ফিরে পায়। তবে রাত হলেই তার মনে ফিরে আসে সেই দ্বীপের গডজিলার চোখ, তাচিবানার চিৎকার। সে ঘুমাতে পারে না, অপরাধবোধ তাকে তাড়া করে বেড়ায়। এক সন্ধ্যায় সহকর্মীরা তার বাড়িতে আসে। নরিকো সবার জন্য খাবার বানায়। একটা মুহূর্তে ডক্টর নোডা মজা করে জিজ্ঞেস করে, ও কি তোমার স্ত্রী? শিকিশিমা হেসে বলে, না, আমরা শুধু পরিস্থিতির কারণেই একসঙ্গে আছি। নরিকো দূর থেকে কথাটা শুনে ফেলে। তার চোখে কষ্ট ফুটে ওঠে। পরের দিন সকালে সে কাজ খুঁজতে বের হয়, যাতে নিজের আর আকিকোর দায়িত্ব নিজেই নিতে পারে। এই সময়ই সমুদ্রে অদ্ভুত খবর আসে, একটা বিশাল লোহার জাহাজ অজ্ঞাত কারণে ডুবে গেছে। শিকিশিমা তখনই বুঝতে পারে এটা কোনো দুর্ঘটনা নয়, আবার সেই দানব ফিরে এসেছে। একদিন তারা সমুদ্রে থাকতেই পানির নিচে অস্বাভাবিক নড়াচড়া দেখে। মাছেরা তীরে ভিড় করত। হঠাৎ গভীর জল থেকে বেরিয়ে আসে বিশাল দেহ গডজিলা। এবার সে আগের চেয়ে আরো বেশি বড় আকার এবং শক্তিশালী। তারা দ্রুত মাইন ব্যবহার করে আক্রমণ করে। একটি বিস্ফোরণেই গডজিলার গাল ছিঁড়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষত সেরে যায়। প্রাণীটির পুনর্জন্মের ক্ষমতা আছে। তারা এটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। গডজিলা পাশের একটি জাহাজ ধ্বংস করে দেয়। শিকিশিমা এবং তার সঙ্গীরা অল্পের জন্য বেঁচে যায়। ওই দেশের সরকার এই খবরটি চাপা রাখার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অবশেষে গডজিলা টোকিওর দিকে এগিয়ে আসে। শহরের মানুষ আতঙ্কে ছুটতে থাকে। গডজিলা সেখানে থাকা যাত্রীবাহী ট্রেন ভেঙে ফেলতে থাকে। একটা ট্রেনের মধ্যে ছিল নরিকো। বিস্ফোরণে সে ছিটকে পড়ে। শিকিশিমা তাকে খুঁজে পায়। দুজনে একসঙ্গে পালাতে থাকে। ঠিক তখন গডজিলা তার ভয়ঙ্কর অ্যাটমিক ব্রেথ ব্যবহার করে। নীল আলোর বিস্ফোরণ
বিস্ফোরণে পুরো এলাকা উড়ে যায়। শিকিশিমা বেঁচে যায়, কিন্তু নরিকো অদৃশ্য হয়ে যায়। এই আঘাত শিকিশিমাকে সম্পূর্ণ ভেঙে দেয়। সে আর পালাতে চায় না। সে সিদ্ধান্ত নেয় এবার লড়বে। ডক্টর নোডা একটি পরিকল্পনা দেয়। গডজিলাকে গভীর সমুদ্রে নিয়ে গিয়ে পানির নিচে ধ্বংস করা হয়। শিকিশিমা নিজের পরিকল্পনাও করে। সে একটি পুরনো ফাইটার প্লেন জোগাড় করে এবং তাচিবানাকে অনুরোধ করে সেটি ঠিক করতে। তাচিবানা প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয়। শিকিশিমা জানে এই মিশন থেকে সে হয়তো আর ফিরবে না। কথা অনুযায়ী অপারেশন শুরু হয়। গডজিলাকে গভীর জলে নামানো হয়। বিশাল চাপেও পুরোপুরি মারা যায় না। তখন এয়ার ব্যাগ ব্যবহার করে তাকে দ্রুত উপরে তোলা হয়। সে দুর্বল হলেও বেঁচে থাকে। শেষ মুহূর্তে শিকিশিমা আকাশ থেকে তার বিমান নিয়ে গডজিলার দিকে ধেয়ে যায়। গডজিলা অ্যাটমিক বেদ প্রস্তুত করে। ঠিক সেই মুহূর্তে শিকিশিমা বিমানটি তার মুখের ভেতরে প্রবেশ করা। প্রচন্ড বিস্ফোরণে গডজিলার দেহ ছিন্ন ভিন্ন হয়ে সমুদ্রে পড়ে। সবাই ভাবে নরিকো মারা গেছে, কিন্তু পরে জানা যায় সে বেঁচে আছে। হাসপাতালে তাদের পুনর্মিলন ঘটে। শিকিশিমা বুঝতে পারে সে এবার পালায়নি, সে লড়েছে বেঁচে থাকার জন্য, নিজের পরিবারের জন্য।